হ্যালো লিসেনার্স, কেমন আছেন আপনারা সবাই? আমার ভিডিওর শিরোনামটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন আপনাদের সাথে সাথে প্রশ্ন সেটা আমারও, যে ভয়েস রেইজ আপ ফর হুম? ভয়েস রেইজ আপ ব্যাপারটা আসলে কার জন্য? তো ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলে জিনিসটা বুঝতে পারবেন। এমনিতে আমি সাধারণত স্ক্রিপ্টেড ভিডিও করি না, কিন্তু আজকে একটু বলে নিচ্ছি আপনাদেরকে, আজকে সাথে স্ক্রিপ্ট আছে, একটু স্ক্রিপ্টেড হবে জিনিসটা, কারণ 10টা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। এই 10টা পয়েন্টের ধারাবাহিকতা বজায় রাখবার একটা ব্যাপার রয়েছে সঠিকভাবে। সেই কারণে আমি মাঝে মাঝে একটু হাতে যে পৃষ্ঠা রয়েছে আমার বাঁ হাতে, সেই পৃষ্ঠার দিকে একটু চোখ বোলাতে হবে। এখন আমার এই ব্লগটা, এই ধরনের ব্লগ আমি অতীতে আরও করেছি। এটা মিউজিক্যাল ব্লগ, এই ধরনের অতীতে করেছি। আপনাদের স্মৃতিতে যদি না থাকে তাহলে আমি বলতে চাই, আমার এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সে আপনারা একটু চোখ রাখবেন। সেখানে আমি এই জাতীয় আরও ভিডিও অতীতে যে দুটো করেছি সে দুটো কপি পেস্ট করে দেব, ওখান থেকে আপনারা দেখে শুনে নিতে পারেন। তো এবার ভূমিকার পালা শেষ, এখন মূল আলোচনায় ঢুকে যাই। আমি আজকে আলোচনা করতে এসেছি আন্ডার রেটেড ব্যান্ড মিউজিশিয়ানদের ব্যাপারে, এবং বুঝতেই পারছেন ভয়েস রেইজ আপটা আসলে তাদের জন্যই। শুনলাম ডিসেম্বর মাসে নাকি এইবার একটি ব্যান্ড সঙ্গীত অনুষ্ঠানের ওপেন এয়ার কনসার্টের আয়োজন হচ্ছে, 2024-এর 16 ডিসেম্বরের কথা বলছি। সো সেই ওপেন এয়ার কনসার্টের টিকিট কাটবার মতো বা ওইখানে যাবার যাতায়াত ভাড়া কোনো কিছু এই মুহূর্তে আমার কাছে নেই। এই কনসার্টটা মিস হবে, কনসার্টে আমি যেতে পারবো না। বাট কনসার্টের প্রসঙ্গ ধরেই আমার মনে হলো এই আন্ডার রেটেড মিউজিশিয়ানদের জন্য ভয়েস রেইজ আপ জাতীয় একটা ভিডিও, যেটা নিয়ে আমি বহুদিন থেকে চিন্তা করছি, সেটা এই ধাক্কায় করে ফেলা যেতে পারে। তো অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, আমাকে ক্ষমা করবেন আপনারা, কারণ আমি ভিডিওটা ইচ্ছে করে একটু আউটডোরে চলে এসেছি, ইনডোরে করতে ভালো লাগছিল না। তো আন্ডার রেটেড ব্যান্ড মিউজিশিয়ান যারা আছেন বিগত 4-5 বছর ধরে, এরকম সিনিয়র যারা আন্ডারগ্রাউন্ডে আছেন, আন্ডার রেটেড ভোকালিস্ট, লিড গিটারিস্ট, ড্রামার, আমার চাইতে বেশ সিনিয়র যারা, তাদের সাথে আমার গল্প হয়েছে, কথা হয়েছে। ওনাদের সবার বক্তব্য একটাই, যে আমাদের কথা আসলে বলবে কারা, লিসেনারদের কাছে পর্যন্ত পৌঁছাবে কারা? আমরা যে ডিরেইলড হয়ে গিয়েছি, আমরা যে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছি, আমরা যে ঠিক মিউজিক সিনে নেই, আমাদের তো অনেক বক্তব্য আছে, কিন্তু পডকাস্ট করবে কারা? নন কমার্শিয়াল পডকাস্ট তো আসলে আমাদের বাংলাদেশে চলে না। পশ্চিমবঙ্গে যদিও এইগুলো নন কমার্শিয়াল রক মিউজিশিয়ানদেরকে নিয়ে পডকাস্টের একটা রীতি রেওয়াজ চালু হয়েছে ইদানিং, কিন্তু আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত পডকাস্ট বা কোনো রক মিউজিশিয়ানের সাক্ষাৎকার বলতে শুধু ব্রাইটার সাইডগুলোকেই বোঝায়, যে কানে শুনতে মিষ্টি লাগবে এমন সব কথাবার্তাই বলবেন, এমন সব প্রশ্নের উত্তরগুলো ওনারা দিতে থাকবেন, এবং অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে অ্যাকোস্টিক গিটার বাজিয়ে একটা গান গেয়ে ওনারা হাসতে হাসতে বিদায় নেবেন। তো আমি পডকাস্টের এই ধারাটাকে একটু পরিবর্তন করতে চাই। আমি নিজে কোনো পডকাস্টার না, আমি ভয়েস রেইজ আপ হিসেবে, এক্সকিউজ মি, আমি ভয়েস রেইজ আপ হিসেবে আমি আজকে কথা বলছি আমার ভিডিওতে, আমার প্ল্যাটফর্মটি থেকে। তো আমি যে 10টা পয়েন্ট নিয়ে কথা বলবো, এই পয়েন্টগুলো সব একজন রক মিউজিশিয়ানের জীবনের বিভিন্ন অধ্যায়ের উপর, এবং এই পয়েন্টগুলোর পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। আমি আজকে নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলবো, এবং এইগুলো শুনবার পর অনেকে, আমি জানি, আমাকে প্রশ্ন করবেন যে ওয়াই নেগেটিভ দিকগুলো তুমি তাহলে শুধুমাত্র পয়েন্ট আউট কেন করছো? প্রত্যেকটা জায়গায় তো একজন রকারকে পজিটিভ হতে হবে। যেই পয়েন্টগুলি তুমি বলছো পজিটিভ হবে, সব জায়গায় সন্তোষজনক রেজাল্ট আসবে, তারপরই না সে একটা জায়গায় পৌঁছাবে, তারপরই না সে রকার হবে, তারপরই না সে সবার মন জয় করবে।
তারপরই না সে একজন সুপারহিট মিউজিশিয়ান বা সুপারহিট সিঙ্গার এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমি ব্যাপারটা আসলে ওইভাবে দেখছি না, কারণ এই ভবিতব্যের উপরে কিন্তু মানুষ হিসেবে আমাদের হাত থাকে না কখনো। আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমরা মিউজিশিয়ান হবার পাশাপাশি আমরা রক্ত মাংসের মানুষ, আমরা ভবিতব্য এবং সৃষ্টিকর্তার ঊর্ধ্বে কেউই নই। সো বাংলাদেশের পটভূমিতে একজন রকার হতে গেলে ছোট বয়স থেকে শুরু করি। 1 নম্বর পয়েন্ট, ওনার মিউজিক্যাল ইনফ্লুয়েন্স, অর্থাৎ যেই ব্যান্ডগুলো থেকে, বিদেশি ব্যান্ড হতে পারে, বাংলাদেশি ব্যান্ড হতে পারে, পশ্চিমবঙ্গের ব্যান্ড হতে পারে, যে ব্যান্ডগুলো থেকে উনি ইনফ্লুয়েন্স নেবেন, এবং ইনফ্লুয়েন্স নিতে নিতে এই গানগুলো উনার একা ইনফ্লুয়েন্স নিলে হবে না, উনার সাথে সঙ্গী লাগবে, সার্কেল লাগবে, গুটি কয়েক বন্ধুবান্ধব লাগবে যারা উনার সাথে সাথে এই গানগুলোর গভীরে ঢুকতে পারবে। এই জায়গাটি যদি আমরা পজিটিভভাবে দেখি তাহলে তো আর বলবার কিছু নেই। উনি ব্যান্ডগুলোর গভীরে ঢুকতে পারলেন, গবেষণার গভীরে ঢুকতে পারলেন। কিন্তু উনার সাথে যদি ওই যেই সঙ্গী বা শ্রোতাদের কথা বললাম, লিসেনার সমান টেস্টের, উনারা যদি না থাকেন তাহলে কিন্তু এইখানে ওনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হবে। দিমাগ মে প্রেশার, নাম্বার 1। নাম্বার 2 পয়েন্টে যাই, মেন্টরস। একটা শিল্পী 14-15 বছর বয়স থেকে যখন নিজে বুঝতে পারে যে আচ্ছা আমি কিছুটা গিটার বাজাতে পারি, কিছুটা গান গাইতে পারি, কিন্তু এই সময় থেকে ওনাকে কিক স্টার্ট দেওয়ার জন্য একটা সিনিয়র ভাইয়া বা একটা সিনিয়র বোন বা অলরেডি মার্কেটে মিউজিক করে জনপ্রিয় এরকম কোনো সিনিয়র রক স্টার, এদের অস্তিত্ব কিন্তু দরকার পড়বে তার জীবনে। এই মানুষগুলো যদি তার জীবনে পজিটিভভাবে থাকে, আমি যেমন আমার জীবনে শামীম ভাই করে একজনকে পেয়েছিলাম, এই মানুষগুলো যদি তার জীবনে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে পজিটিভভাবে থাকে, তাকে নার্সিং করে, তার আপব্রিঙ্গিংটা ভালো হয়, তাহলে এখানে এই অধ্যায়টাও কিন্তু সন্তোষজনক, অর্থাৎ পজিটিভ। সে মেন্টরসদের কাছ থেকে কিক স্টার্ট পেলেন এবং অনেক কিছু শিখতে পারলেন, এবং ওনার ভিতরে উৎসাহ অনুপ্রেরণা বেড়ে গেল যে না, যে যাই বলুক, সমাজ পাগল বলুক আর ছাগল বলুক, আমার ফোকাস ঠিক হয়ে গেছে, আমি মিউজিশিয়ান হব। একটা কথা একটু ইন্টারাপ্ট করছি মাই ফ্রেন্ডস, আমি এখানে আজকে শুধুমাত্র ব্যান্ডের 3টা সেক্টরকে আলোচনায় আনছি। একটা ভোকালিস্ট, এবং অবশ্যই রক ফরম্যাট, সেমি রক, সফট রক বা রক বা হার্ড রক। রক ফরম্যাট ভোকালিস্টের কথা বলছি, অথবা একজন লিড গিটারিস্টের কথা বলছি, অথবা না, এটা ইনক্লুডেড উইথ লিড গিটারিস্টের কথা বলছি, এবং সেই সাথে একজন ড্রামারকেও আমি এখানে পয়েন্ট আউট করছি। অর্থাৎ আমি আন্ডাররেটেড মিউজিশিয়ান হিসাবে আজকে আমি একই সাথে একজন ভোকালের কথাও বলতে চাই, একজন লিড গিটারিস্টের কথাও বলতে চাই, এবং একজন ড্রামারের কথাও বলতে চাই। এবং এই যে 3টা সেক্টর, এই জায়গাগুলোতে আমি ব্যক্তিত্ব সম্পন্ন 3জন মিউজিশিয়ানের কথাই বলতে চাই। যে ব্যান্ডের চামচামি করলাম, ব্যান্ডের হয়েই শুধুমাত্র নিজের সত্তাকে কোনো বিকশিত করলাম না, ব্যান্ডের যা বলে সেইভাবে অফিসের কর্মচারীর মতো ব্যান্ডের হয়ে কাজ করলাম, ব্যান্ড লিডার যেটা বাজাতে বললো সেটাই বাজালাম, যেভাবে গাইতে বললো সেভাবেই গাইলাম, বা যেইভাবে ড্রামিং করতে বললো সেভাবেই ড্রাম প্লে করলাম। নট দ্যাট। এখানে নিজের মহিমায়, নিজের ব্যক্তি স্বাতন্ত্রতায়, এবং অবশ্যই পাশাপাশি ব্যান্ডের প্রতি শ্রদ্ধা রেখেও মাথা উঁচু করে মিউজিক করতে চান যেসব মিউজিশিয়ানরা, সেই 3 সেক্টর, ভোকালিস্ট, ড্রামার এবং গিটারিস্ট, সেই 3 সেক্টর নিয়ে আজকে, সেই 3 সেক্টর টাইপের মানুষজনকে নিয়ে আজকে আমি কথা বলছি। বেস গিটার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ বেস গিটার বাংলাদেশে এখন পর্যন্ত কেউ বোঝেই না। বেস গিটারের ক্ষেত্রে বেশিরভাগই এখনও শুনতে হয়, ও আচ্ছা তুমি বেস গিটার বাজাও, তুমি ওই যে পিছনে থাকো, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে বেস গিটারের ব্যাপারে এরকম কথা বলতে হয়। এইটা যে একটা আর্ট, এই আর্ট দিয়ে যে সম্মানের সাথে করে খাওয়া যায়, ওই কনসেপ্ট এখনও নতুন আমাদের বাংলাদেশে। আর কিবোর্ডের কথা আমি বলতে চাই না, কারণ কিবোর্ড বাজাও শুনলেই মানুষ জিজ্ঞাসা করবে ইনকাম কত তোমার। কিবোর্ডিস্টদের তো ভালো ইনকাম, অর্থাৎ কিবোর্ড মানেই কমার্শিয়াল। হিন্দি গানের কপি পেস্ট করো, জনপ্রিয় গানগুলোর কপি পেস্ট করো, বিভিন্ন মিউজিশিয়ানদের সাথে গিয়ে ক্যাপ মারো। অর্থাৎ ব্যান্ড কিবোর্ডিস্ট বলে ড্রিম থিয়েটারের কিবোর্ডিস্টকে যদি আমরা চিন্তা করি এই মুহূর্তে, ড্রিম থিয়েটার ব্যান্ডের, সো ব্যান্ড কিবোর্ডিস্ট বলতে যেই সম্মানের জায়গা, সেইটা আমাদের দেশে এখনও সেইভাবে জায়গা পায়নি। ওই একজনই আছেন মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ভাই, একটা উদাহরণ।
কিন্তু এইরকম শত শত উদাহরণ আমি চাই বাংলাদেশে। তো নেই যেহেতু বেস গিটার আর কিবোর্ড নিয়ে আজকে আমি কথা বলবো না, আমি ড্রামার, ভোকাল এবং গিটারিস্টদের নিয়ে কথা বলবো। পয়েন্টে ফিরি মাই ফ্রেন্ডস। তো 2 নম্বর পয়েন্টে ছিলাম মেন্টরস। এখন মেন্টর যদি কেউ না পায় তার জন্য কিন্তু স্ট্রাগল হয়ে যাবে ব্যাপারটা। মেন্টর নাই মানে নতুন অবস্থায় তো কেউ অত সুরে গান গায় না, অত সুরে গিটার বাজায় না, বা অত তালে ড্রাম বাজায় না। সব জায়গায় তাকে নেগেটিভ কথাবার্তা তখন শুনতে হবে। কোথাও শিখতে যাবে সেখানেও তো যারা অন্য স্টুডেন্ট তারা যে বন্ধু হয়েই বুকে জড়িয়ে নিবে এমন তো নাও হতে পারে, তারা প্রতিদ্বন্দ্বী মনোভাব সম্পন্ন মানুষজনও হতে পারে, ভালো কথা কেউই বলবে না। সো এইখানে দিমাগ মে প্রেশার নাম্বার 2 আপনারা গুনবেন কিন্তু কতবার আমি দিমাগ মে প্রেশার কথাটা বলতেছি। পয়েন্ট 3 ফ্যামিলি স্ট্রাগল। হ্যাঁ, ফ্যামিলি স্ট্রাগল এবং পাশাপাশি সং লিসেনিংয়ের সময়গুলো। আমি একটা বিশেষ ধরনের মিউজিক পছন্দ করি ভোকাল হিসেবে, ড্রামার হিসেবে বা গিটারিস্ট হিসেবে। আমার বাপ মা যদি অন্য টাইপের হয় আমাকে তো গান শুনতে দেবে না, আমাকে লম্বা সময় ধরে গিটারের ইনস্ট্রুমেন্টাল শুনতে দেবে না। আমি 90 দশক থেকেই পটভূমিটা বলছি, এখনও যে খুব পরিবর্তনশীল হয়েছে, এখনও স্ট্রাগল রয়েছে। আর আমি একটু 90 দশক নিয়ে কথা বলবো, কারণ আন্ডার রেটেড বলতে তো এই মুহূর্তে যারা মার্কেটে আছে তাদের তো এখনও আন্ডার রেটেড হবার সময় আসেনি, তাদের বয়স খুবই কম। আমি 40+, 50+ বোঝাচ্ছি আন্ডার রেটেড মিউজিশিয়ান বলতে। ওনাদের জন্য ভয়েস রিজার্ভ করার জন্য আমি আজকে এসেছি। সো সেই 90 পটভূমিতেই আমি চলে যাচ্ছি। সং লিসেনিংয়ের ব্যাপারে কিন্তু আগের যুগে এই হেডফোন, তারপর মোবাইলে গান শোনা, লুকিয়ে লুকিয়ে গান শোনার ব্যাপারটা এত সহজসাধ্য ছিল না। গান শুনতে গেলে বাবা মার কান পর্যন্ত যেত এবং সেখান থেকে যথেষ্ট পরিমাণে কটু কথা, গালাগালি আসতো। এবং প্রথমেই বলা হতো শুনলে রবীন্দ্রসঙ্গীত শুনো, নজরুল সঙ্গীত শুনো, ভদ্রলোকেরা যেসব গান শোনে সেইগুলো শোনো। তুমি আমার মতো একটা অফিসারের ছেলে হয়ে, আমার মতো লোকের ছেলে হয়ে তো এই ধরনের গান তুমি কেন শোনো? তোমার এই ধরনের গান শোনা যাদের কান পর্যন্ত যাচ্ছে সবারই তোমার প্রতি একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে যাচ্ছে, এটা তুমি বোঝো? সো সং লিসেনিংয়ের ব্যাপারে কিন্তু মানুষটা এখানে ফ্যামিলি থেকে কটু কথা শুনছে। এখানে দিমাগ মে প্রেশার নাম্বার 3। 4 নম্বর পয়েন্টে চলে যাই। ফার্স্ট গিটার কেনা এবং লার্নিং স্ট্রাগল। গানগুলো তো আগে ক্যাসেট থেকে বা সিডি থেকে শুনতে হতো, শুনে শুনে গান তুলবার একটা ব্যাপার ছিল আমাদের দেশে। এই প্রথম গিটার কেনার ব্যাপারটাও কিন্তু অনেকখানি শ্রমসাধ্য ছিল। যেসব ফ্যামিলি ব্যান্ড মিউজিক ফ্রেন্ডলি ছিলেন না, সেই ক্ষেত্রে কিন্তু নিজে পয়সা জমিয়ে জমিয়ে অনেক রকমভাবে টাকা পয়সা ম্যানেজ করে ফাইনালি একজন গিটারিস্ট একটা গিটার কিনতে পারতেন, বা একটা ড্রামার হয়তো বেশিরভাগ সময় আরেকজনের কাছ থেকে টাকা পয়সা দিয়ে, সিগারেট খাবার টাকা দিয়ে আরেকজনের বাড়িতে গিয়ে ড্রাম প্র্যাকটিস করেই অনেককে দীর্ঘ সময় পর্যন্ত ড্রাম শিখতে হয়েছে। আর ভোকালিস্টেরও তো একেবারে প্যারালালভাবেই আসছে ব্যাপারগুলো। পয়েন্ট 1, 2 থেকে আমি যেগুলো বলছি সব ক্ষেত্রে ব্যাপারটা প্যারালাল। একটা ভোকালিস্টকে তো গান রিহার্সেল করতে হচ্ছে, এই রিহার্সেল বাসায় করা অসম্ভব ব্যাপার, কারণ ওই যে গ্রহণযোগ্যতা নেই বা পজিটিভ দৃষ্টিভঙ্গি নেই, তাকে বাইরে চলে যেতে হচ্ছে রেওয়াজ করতে। এই বাইরে চলে গিয়ে যেই সব জায়গাতে এই গানের আসর বসে, ওই সব জায়গায় তো এখন কালিমালিপ্ত অনেক ছেলেপেলেরাও থাকে যারা নেশা টেশা অ্যাটসেট্রার সাথে জড়িত। অতএব ওই সার্কেলে গিয়ে রিহার্সেল করা ছাড়া উপায়ও থাকে না, এবং ওই সার্কেলের কালিটা নিজের গায়ে তখন লাগে। পরবর্তীতে কেউ যখন জানতে পারে ও ওইরকম একটা সার্কেল থেকে, ওইরকম একটা রুম থেকে রেওয়াজ করে বের হলো, বা ওইরকম একটা সার্কেল থেকে চন্দ্রিমা উদ্যান বা রবীন্দ্র সরোবরে ওইরকম একটা সার্কেলে গিয়ে আধা ঘন্টা চিল্লাচিল্লি করে গান গেয়ে তারপর এলো, এখানে ভালো ছেলে অ্যাটলিস্ট কেউ আর বলবে না তখন। সো দিমাগ মে প্রেশার নাম্বার 4। পয়েন্ট 5, অ্যাজ এ মিউজিশিয়ান ডেভেলপমেন্ট সিনারিও। একটা মিউজিশিয়ান এতগুলো স্ট্রাগল করেও সে যখন ডেভেলপমেন্ট সিনারিওর মধ্যে যায়, অনেকের ভাগ্য কিন্তু সহায় হয় না। সে হয়তো একটা পর্যায় পর্যন্ত ভালো গাইতে শিখলো, বা ভালো ড্রাম বাজাতে শিখলো, বা ভালো গিটার বাজাতে শিখলো। এই অবস্থায় তাদের সহযোদ্ধারা দেখা যায় অনেকেই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। অর্থাৎ তাকে যারা নার্সিং করছিল, যে মেন্টরদের কথা বলেছিলাম বা যে শুভাকাঙ্ক্ষী বন্ধুদের কথা বলেছিলাম, তারা কিন্তু অনেকেই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়। জায়গাটা কিন্তু ভ্যাকেন্ট হয়ে যায় মানুষটার হৃদয়ে তখন, বা অনেকে
বাধ্য হয়ে অন্য পেশায় সুইচ করে, পড়াশোনার চাপ থাকে, চাকরি বাকরি করতে হয়। তো সেই জায়গাতে যখন মানুষগুলো সুইচ করে চলে যায় তখন কিন্তু মানুষটার মধ্যে একটা শূন্যতার সৃষ্টি হয়। এই শূন্যতা শুধুমাত্র শিল্পমনা মানুষজন বুঝতে পারবেন, সাধারণ মানুষজন এগুলো বুঝতে পারবেন না। তো দিমাগ মে প্রেশার নাম্বার কত? 5। তো 6, একটা সময় এই মিউজিশিয়ানগুলো, গিটারিস্ট বলেন, ড্রামার বলেন বা ভোকালিস্ট বলেন না কেন, একটা ব্যান্ডে তখন ইন করে। তারা একটা ব্যান্ডে ইন করবার পর রেকর্ডিংয়ের একটা ফেজ আসে। ব্যান্ড মানেই নিজস্ব গান রেকর্ড করতে হবে, সেটার টাকা পয়সা ম্যানেজের ব্যাপার আছে, সেটার রিহার্সালের ব্যাপার আছে। সেই রেকর্ডিং ট্র্যাকে নিজের কন্ট্রিবিউশনটা, নিজে যেটা বাজাতে পারি বা যা গাইতে পারি সেটা দেবার একটা অর্নামেন্টেশন দেবার একটা ব্যাপার রয়েছে। কিন্তু এই জায়গাটাতে চরমভাবে ফ্যামিলির স্ট্রাগল। তখন একটা শিল্পী রেকর্ডিং করবে, তার মনের জন্য যে প্রশান্তিটুকু দরকার, বাড়িতে এসে যদি গালাগালি শুনতে হয় বাবা মার কাছে, কোথায় গেছিলি, গান বাজনা করতে গেছিলি, কেন ডটের বাচ্চা, এটসেট্রা এটসেট্রা যখন শুনতে হয়, তখন রেকর্ডিংয়ে সে তার ভালো আউটপুটটা যে দেবে, তার বেস্ট আউটপুটটা যে দেবে, সেই মন মানসিকতা কিন্তু আর অনেক সময় বজায় থাকে না। রেকর্ডিং কিন্তু সামহাও খারাপ হয়ে যায়। সবার খারাপ হয় তা বলি না, খারাপ হয়ে যাবার সম্ভাবনা থাকে, অনেক ক্ষেত্রে হয়ে যায়। 12টা গানের 12টা গানই উনি উনার সবটুকু উজাড় করে কিন্তু দিতে পারেন না, কিন্তু কারণ ফ্যামিলি থেকে কোনো নার্সিং নাই, বরং নার্সিংয়ের উল্টা যেটা সেইটা আছে। দিমাগ মে প্রেশার নাম্বার 6 গেল। 7 নম্বর পয়েন্টে আসি। অ্যালবামটা একসময় হয়তো বের হয় এবং হিট হয়, কিন্তু অ্যালবাম হিট হতে হতে সেই মিউজিশিয়ানের বয়স হয়তো 30 থেকে 35 ক্রস করে যায়, বা অ্যাটলিস্ট 25 ক্রস করে যায়। এবং এইরকম একটা অবস্থায় একটা মধ্যবিত্ত ঘরের ছেলেকে সংসারের হালটা তখন ধরতে হয়, নিজের পায়ে দাঁড়াতে হয়, নিজের স্টাডি, একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাটসেট্রা কিছু করে খাবার ব্যাপার স্যাপার আছে, চাকুরি বলেন, ব্যবসা বলেন, এইগুলোতে বিজি হয়ে যেতে হয়। কারো যদি প্রেম থাকে, অ্যাফেয়ার থাকে, সেখানে বিয়ে শাদিরও একটা কমিটমেন্টের ব্যাপার থাকে গার্লফ্রেন্ডের সাথে। সব কিছু মিলিয়ে অনেকে কিন্তু অ্যালবাম হিট হবার পরও আইসোলেটেড হয়ে যায়। এবং 90-এর দশকে আইসোলেটেড মিউজিশিয়ানদেরকে নিয়ে কোনো রকমের লেখালেখি প্রিন্ট মিডিয়াতে হতো না। তারা কোথায় গেল, কি গেল, এতদিন ধরে ব্যান্ডকে যে কন্ট্রিবিউট করলো, এই মানুষটা নেই কেন, তার জীবনের গোয়িং অন সিচুয়েশন কি, এইসব ব্যাপারে কখনো ভালো পজিটিভ লেখালেখি আমার চোখে খুব কম পড়েছে। বরঞ্চ এদের ক্ষেত্রে অনেক সময় পলিটিক্স হয়। ব্যান্ডের পুরাতন প্রাক্তন মেম্বাররা চিন্তা করে, আমরা যেহেতু ফোকাসে আছি, আমরা ইচ্ছামতো প্রোপাগান্ডা করে দেই, এর ব্যাপারে সত্য মিথ্যা মিলিয়ে একটা কিছু প্রেসকে বলে দেই, যে সাংবাদিক এসেছে তাকে বলে দেই, কিন্তু ওটার মধ্যে সত্যতা নাও থাকতে পারে সব সময়। তো এই ধরনের প্রোপাগান্ডা হবার পর অবশ্যই দিমাগ মে প্রেশার নাম্বার 7 কিন্তু গেল। পয়েন্ট 8-এ আসি মাই ফ্রেন্ডস। মিউজিক্যাল লার্নিংয়ের প্রসেসটা কেন থেমে গেল একটা মিউজিশিয়ানের? একটা রকার, আন্ডাররেটেড রকার নিয়ে যখনই কথা বলবো, তখনই ওই পাশ থেকে প্রশ্ন আসবে যে কেন আন্ডাররেটেড? তো সবাই হয় না, এই মিউজিশিয়ানটা কেন আন্ডাররেটেড? তার নিশ্চয়ই লার্নিং প্রসেস থেমে গিয়েছিল, তার আরও শিখবার উচিত ছিল, আরও ভালো বাজানো উচিত ছিল, আরও ভালো গাওয়া উচিত ছিল। এই ব্যাপারগুলি এইখানে কেন থেমে গেল এই প্রসেসটা? এই যে কেন থেমে গেল, এইটা নিয়ে তো ওই যে বললাম, পডকাস্ট তো সেভাবে হয় না। একটা আইসোলেটেড মিউজিশিয়ান, একটা হারিয়ে যাওয়া মিউজিশিয়ানের জীবনের যে গল্প, সেইগুলো নিয়ে যেহেতু প্রিন্ট মিডিয়ায় কোনো লেখালেখি হয় না, এবং এই মিউজিশিয়ানটাকে আরেকবার ফিরিয়ে আনা যায় কি না, এইসব ব্যাপারে যেহেতু কেউ কোনো ইনিশিয়েটিভ নেয় না, সো সেই ক্ষেত্রে তো আর কেউ কিছু জানতেও পারে না। তারা শুধু ওইটুকুই জানে, এই মিউজিশিয়ানটা একটা সময় পর্যন্ত বাজাতো, এরপর এই মানুষটা অফ। কত কষ্টে, কত অভিমানে, বা কত রকমের ভাগ্যের বিমাতা সুলভ আচরণে যে একটা রকার একসময় অফ হয়ে যায়, এই ইতিহাস কিন্তু পর্দার আড়ালেই থেকে যায়। সো যখন একজন মিউজিশিয়ান এইটা শুনতে পায় যে আমি ভালো, আমার লার্নিং প্রসেসটা বন্ধ হয়ে গিয়েছিল, এটা একটা কজ হিসাবে দেখছে সবাই, যে আমি মার্কেট থেকে এই জন্য আউট হয়ে গেছি, বা রকার হিসেবে আমি সার্ভাইভ করছি না, কারণ আমি এর চেয়ে ভালো কিছু আর গাইতেই শিখিনি বা বাজাতেই শিখিনি। এইটা কিন্তু বহুত বড় একটা হৃদয়ের মধ্যে একটা কষ্টের ধাক্কা তখন পড়ে। তো দিমাগ মে প্রেশার নাম্বার 8। 9 নম্বর পয়েন্টে আসি মাই ফ্রেন্ডস।
বিবাহিত জীবনে একজন রকারকে আসলে বোঝা, একজন রকারের মিউজিক্যাল চিন্তাভাবনাকে বোঝা এবং তার সাথে সেইভাবে কোঅপারেট করা, সেইভাবে গাইড করা জীবনসঙ্গিনী হিসেবে আমি একটা উদাহরণ দিব। পশ্চিমবঙ্গের রূপম ইসলাম, ফসিলস ব্যান্ডের লিড ভোকালিস্ট, লিরিসিস্ট, মিউজিক কম্পোজার অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। ফসিলস ব্যান্ডের রূপম ইসলামের স্ত্রী যে আছেন সবাই কিন্তু ওইটার উদাহরণ এখন হতে পারেন না, এবং না হওয়াই স্বাভাবিক, কারণ আমাদের বাংলাদেশের সমাজ সার্কামস্ট্যান্সেস সব কিছু মিলিয়ে ধর্মভীরু মেয়ে বিয়ে না করলে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। তো সবার একটা পরিণত বয়সে একটা ধর্মভীরু ধরনের মেয়েকে বিবাহ করার ক্ষেত্রেই আগ্রহটা থাকে। কিন্তু এখন দুটো তো আপনারা বুঝতেই পারছেন, রক মিউজিক আর ওই জিনিস দুটো তো একসাথে মার্চ করতে পারে না। একটা মেয়ে জীবনে এসে, জীবনসঙ্গিনী হিসাবে এসে যত শিক্ষিত হোক, যত উচ্চশিক্ষিত হোক, সে তো আলটিমেটলি ওইটাই চিন্তা করবে যে আন্ডার রেটেড হলে তো চলবে না, কিছু পয়সা আর্নের তো ব্যাপার স্যাপার থাকতে হবে। যত ভালো মিউজিশিয়ান হও, আমার তো সম্মানটা দরকার নেই, সম্মানের সাথে তো টাকা পয়সাটা দরকার। আমার নিজের জন্য না হোক, টাকা পয়সা যে তুমি কামাও, সমাজকে এটা বলার মতো মুখটা তো আমার থাকতে হবে। সো এইটাও খুব একটা সেন্টিমেন্টের জায়গা, একটা ইমোশনের জায়গা। এই কষ্টগুলো একজন রকার সেই সময় কাউকেই কিন্তু বোঝাতে পারে না। আর জীবনসঙ্গিনীর জায়গায় তো ঠিকই আছেন আমি বলবো, কারণ সে তো মিউজিশিয়ানের সন্তান হিসেবে নাও এসে থাকতে পারেন। সম্পূর্ণ অন্য একটা ব্যাকগ্রাউন্ড, অন্য একটা ঘরানা থেকে একটা মেয়ে আসে আমাদের জীবনে, তাকেই আমরা জীবন সঙ্গিনী করি। কারণ এক্সট্রা জীবনের অন্যান্য মিউজিকই তো পুরো জীবনটা না, সিকিউরিটি, সেফনেস অ্যাটসেট্রা, আরও চতুর্দিকে আমাদের চিন্তাভাবনা করতে হয় জীবনের এই বড় ডিসিশনটা নিতে গিয়ে। সো এইখানে 9 নম্বর পয়েন্টে দিমাগ মে প্রেশার নাম্বার 9। এবং লাস্ট পয়েন্টে চলে আসছি, একটা রক মিউজিশিয়ানের বা একটা রক স্টারের, একটা রকারের আপব্রিঙ্গিং এবং নার্সিংয়ের যে ব্যাপারটা, এই আপব্রিঙ্গিং এবং নার্সিংয়ের ব্যাপারটা একটা রকারকে সবসময় চেষ্টা করা উচিত। অনেকে বিভিন্ন রকম মাদক সেবনে জড়িয়ে যান, যেটা সমাজে তাকে একটা কালিমালিপ্ত পরিচয়ে পরিচিত করে ফেলে। এই জিনিসটাকে আমি নেগেটিভভাবে দেখছি, এইটা আসলে বদনামের একটা কারণ হয়ে যায়। আর এই জিনিসটা বাদ দিলেও এখন নার্সিং বা আপব্রিঙ্গিংয়ের ব্যাপার, এই যে আমি পয়েন্টগুলো বললাম যে 9 নম্বর পয়েন্ট পর্যন্ত, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আমি বলেছি দিমাগ মে প্রেশার। এই এতগুলো দিমাগ মে প্রেশার যখন থাকে একটা মিউজিশিয়ান, আবারও আমি সেই কথাটা বলছি, একটা মিউজিশিয়ান কিন্তু রক্ত মাংসের মানুষ। সে কিন্তু প্রথমেই যন্ত্র মানব না বা মিউজিশিয়ান না, তার ভিতরে হার্ট আছে, মন আছে, শৈল্পিক মনের ব্যাপার আছে। মিউজিক চর্চা করতে গেলে মনকে ফুরফুরি রাখার ব্যাপার থাকে, নিজের কথাবার্তাগুলো একটা জায়গায় গিয়ে বলবার এবং সেখান থেকে পজিটিভ একটা রেজাল্ট পাবার বা পজিটিভ একটা নার্সিং পাবার ব্যাপার স্যাপার থাকে। তো এতগুলো ক্ষেত্রে একটা মিউজিশিয়ান যখন দিমাগ মে প্রেশার পান, এই দিমাগ মে প্রেশার পেতে পেতে আলটিমেটলি সে আইসোলেটেড হয়ে যাওয়াটাই তখন স্বাভাবিক। যে মানুষটা চিন্তা করেন, দূর আর কি হবে মিডিয়ায় ফেরত গিয়ে, আর আমি ফেরত যাব না। তো একটা মিউজিশিয়ানকে, একটা রকারকে এভাবেই কিন্তু আমরা আইসোলেটেড হতে দেখি, এভাবেই আমরা হারিয়ে ফেলি। কিন্তু পেছনের যে ইতিহাস, এই যে কালো অধ্যায়গুলো, কতবার দিমাগ মে প্রেশার, হৃদয়ে আঘাত, এই আঘাতগুলো যে একটা শিল্পীকে আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে ফেলে দিনে দিনে, এই ব্যাপারটা আমরা কয়েকজন খোঁজখবর রাখি? আমার তো মনে হয় না এগুলো নিয়ে খুব একটা পডকাস্ট হয় বা খুব একটা আলোচনা হয়। ব্রাইটার সাইড, মিষ্টি দিক, সফল সাইড, বাজার কাটতি, ইউটিউবে কত ভিউ, ফেসবুকে কতগুলো লাইক এবং কতজন মানুষ তাকে খোঁজাখুঁজি করেন প্রতিদিন, এটসেট্রা নিয়েই আমরা থাকি। কিন্তু একটা শিল্পীর আপব্রিঙ্গিং এবং নার্সিং, এইটা শুরু থেকে 14-15 বছর বয়স থেকে তার যে এই একা স্ট্রাগল, 1 থেকে 9 নম্বর পয়েন্ট পর্যন্ত যে আমি বললাম, এই স্ট্রাগলগুলোর জায়গাতে যাদের পজিটিভ হয়েছে, ভবিতব্য যাদের পজিটিভভাবে কাজ করেছে, প্রতি 7 জন মানুষে তো একজন সৌভাগ্যবান হয়ে থাকেন।
সৌভাগ্যবানদেরকে তো এখন চিন্তাভাবনা করলে চলবে না। ভাগ্য যাদের সহায় হলো না তাদের জন্য কি আমাদের জুনিয়র মিউজিশিয়ানদের কিছুই করার নেই? তাদের জন্য কি আমাদের এই যে লিসেনারদের, যারা আমরা বলি একটা সময় পর্যন্ত খুব ভালো বাজাতেন বা খুব ভালো গাইতেন, অর্থাৎ আমরা শুনেছি একটা সময় পর্যন্ত, এই শোনা পর্যন্তই কি শেষ হয়ে গেলে হবে? আমাদের কি একটু অন্যভাবে চিন্তাভাবনা করা উচিত না? যে কেন কোন কষ্টে এই মিউজিশিয়ানগুলো শুধুই কি মাদকের বাইরে অন্যরকম ব্যাপার স্যাপার কি থাকতে পারে না? প্রত্যেকটা জায়গায় যে ডিমোরালাইজড করা হচ্ছে প্রত্যেকটা স্টেজে, 1 থেকে 9 নম্বর পয়েন্ট যে আমি বলেছি স্ক্রিপ্ট পৃষ্ঠা দেখে আজকে এই প্রত্যেকটা জায়গায় তো মিউজিশিয়ানটাকে ভাই একা লড়তে হয়েছে। প্রত্যেকটা জায়গায় ভাগ্য যেখানে যেখানে সহায়তা করছে না, প্রত্যেকটা জায়গায় কিন্তু তার একা লড়তে হয়েছে। এই একা লড়তে গিয়ে যখনই সে হেরেছে তখনই দিমাগ মে প্রেশার, এই দিমাগ মে প্রেশারটাই তাকে ওই যে প্রশ্নটা যে আসবে ফাইনালি দর্শকদের গ্যালারি থেকে বা মিডিয়া থেকে, যে এত ভালো রকার তো মিউজিক ইন্ডাস্ট্রিকে সে কী দিতে পারলো, কতটুকু ভালো বাজাতে পারলো বা কতটুকু গাইতে পারলো, কিভাবে পারবে ভাই? তার তো শেষ। এই দিমাগ মে প্রেশার নিতে নিতে তার যে অ্যাডভান্স লেভেলে যে তার লার্নিং মিউজিকের, সেটার উৎসাহ শেষ হয়ে গেল, অনুপ্রেরণা শেষ হয়ে গেল, সেইটার জন্য যে ফুয়েল সিস্টেম সেইটা তার শেষ হয়ে গেল। সে যে পারতো না, তার যে পটেনশিয়াল ছিল না, সেটা আমি কখনো বলবো না, কখনো আমি বিশ্বাস করি না। আমার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, যেগুলো আপনাদেরকে বর্ণনা করলাম, অনেকের সাথে আমি কথা বলেছি এই বিগত 4-5 বছর, কিন্তু পটেনশিয়ালটা তো শেষ হয়ে গেল এইভাবেই। তো আমার মনে হয় আমার আজকের এই ভিডিওর জিস্ট এইটাই, আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। আইসোলেটেড মিউজিশিয়ান বা আন্ডাররেটেড মিউজিশিয়ান যারা, তাদেরকে আমরা অনেক সময় বলে দেই ফ্লপ মিউজিশিয়ান, বা বলে দেই কোনো কামের না, ওই 2টা অ্যালবাম পর্যন্তই শেষ, এরপরে ফাঁকিবাজ মিউজিশিয়ান, শিখেই নাই কিছু। এইভাবে যে আমরা বাক্যগুলো উচ্চারণ করি, আমাদের মনে হয় আমাদের কথা বলার ভঙ্গির মধ্যে একটু পরিবর্তন আনা প্রয়োজন রয়েছে। আমাদেরকে আরেকটু সহানুভূতিশীলভাবে পুরো ব্যাপারটা জেনে বুঝে, গল্পের পেছনে কি গল্প ছিল, দিমাগ মে কতগুলো প্রেশার ছিল একটা মিউজিশিয়ানের, সেইগুলো বুঝে আমার মনে হয় এই আন্ডাররেটেড মিউজিশিয়ানদের ব্যাপারে আরেকটু সহানুভূতিশীলভাবে লেখালেখি করা উচিত, বা পডকাস্ট করা উচিত, বা সাক্ষাৎকার বলেন, যা বলেন। আমি তো পডকাস্টারও নই, সাক্ষাৎকার গ্রহণকর্তাও নই। আমি একজন সাধারণ ছেলে, সাধারণ লিসেনার হিসেবে এবং খুব সাধারণ একজন মিউজিশিয়ান হিসেবে এই ধরনের মিউজিশিয়ানদের, আন্ডার রেটেড ড্রামার, আন্ডার রেটেড লিড গিটারিস্ট বা আন্ডার রেটেড ভোকালিস্টদের ব্যাপারে ভয়েস রেইজ আপ করবার জন্য এসেছিলাম। সো এটাই ছিল জিস্ট। মিউজিক লাভার ফ্রেন্ডস, পজিটিভ মাইন্ডেড ফ্রেন্ডস, ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে থাকলেন, শুনলেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তালাত পরে আবার দেখা করব। ভালো থাকবেন সবাই। আর পরিশেষে একটা কথা বলতে চাই, এইবার নিশ্চয়ই ভাববার সময় এসেছে।